এই তাবিজটা তোর স্বামীর বালিশের নিচে রেখে দিবি। আমি বারান্দায় দাঁড়িয়ে অফিসে ফোনে কথা বলছিলাম। আমি স্পষ্ট দেখতে পেলাম মিলির মা মানে আমার শাশুড়ি ওর হাতে ছোট্ট পোটলার মতো কিছু একটা দিয়ে কথাটা বললেন। আমি আমার মতো করে ফোনে কথা বলেই গেলাম। কয়েকদিন ছুটি নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। সচরাচর বেড়াতে আসা হয় না অফিসের কাজের চাপে। এইবার পুরো এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। যৌথ পরিবারে আমরা থাকি। ছুটি পেলেই বাসার কাজে আটকে যাই। আমার বড় ভাই থাকেন দেশের বাইরে, তাই সংসারের সমস্ত দায়িত্ব আমার উপরেই চড়ে বসেছে। বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন। বাবা বাসা থেকে মসজিদ যান আর মসজিদ থেকে বাসায় ফিরেন, এছাড়া আর কোথাও যাওয়া হয় না তার। বড় ভাবি প্রেগনেন্ট, তাই তিনিও নড়াচড়া করতে পারে না। তাই এই সংসারে আমার আর মিলির পরিবারটাই দেখতে হচ্ছে। ভাবি বিশ্রামে আসতেন, আমার মাঝে মাঝে সময় না থাকার কারণে মিলির বাজার করতে হয়। এ নিয়ে আমার কোনো বাধা নেই। আমি আমার পরিবারের পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাই বাধ্য হয়ে ওকে পাঠাতে হয়। এই কাজের চাপে মিলিকে নিয়ে ওর বাপের বাড়িতে গিয়ে বেড়ানোও হয় না। মাঝে মাঝে মিলিকে পাঠাই, এক রাত কি 2 রাত থেকে চলে আসে। আমাকে ছাড়া থাকতেও পারে না, তাই আর থাকা হয় না। মাঝে মাঝে প্রচণ্ড অভিমান জমিয়ে রাখে আমার উপর, কিন্তু কি করব, আমি তো কোনোভাবেই পরিবার ছাড়া সময় দিতে পারছি না। এই অবস্থায় আলাদা বাসা থাকা পসিবল না, কারণ একটাই, ভাইয়া বিদেশে আর বাবা মা বয়স্ক হয়ে গেছেন। স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন আছে, কিন্তু এমন জায়গায় আটকে গিয়েছি সেখান থেকে বের হওয়া সম্ভব না। মিলির মা মানে আমার শাশুড়ি কয়েকবার বলেছিলেন আলাদা বাসা নিয়ে থাকতে, কিন্তু মিলি রাজি হয়নি। মিলি সবসময় বলে এসেছেন আমরা ভাইয়া দেশে আসলে তবেই চিন্তা করব আলাদা বাসা নিব কিনা। যাই হোক, মূল কথায় ফিরে আসি। আমি আবার তাবিজ কবজে বিশ্বাস করি না, তাই সেদিকে নজর দিলাম না বা ওইভাবে গুরুত্ব দিলাম না। তবে কি কারণে মিলিকে তাবিজটা দিল সেটা ভাবনার বিষয়। আমি তো কখনো জানা মতে মিলির বিরুদ্ধে যাইনি কিংবা কষ্ট দিইনি। যা করার তা দুজনে ভেবেচিন্তেই করি। আমি যেটা করি তাতে মিলির সম্মতি থাকে, আবার মিলি যা বলে তাতে আমারও সম্মতি থাকে, যদিও আমরা একে অপরকে গুরুত্ব দিই। ডাইনিং টেবিলে বসে আছি, মিলির বাবা মা একসাথে বসে আছে। মিলি খাবার বেড়ে দিচ্ছে। আমি মিলিকে আমার পাশের চেয়ারে বসে একসাথে খেতে বসতে বললাম। খাওয়ার মাঝে মিলির মা বলল, বাবা আবিদ, বিয়ে করছো 2 বছর হলো, এইবার না হয় সন্তানের কথা ভাবো। আল্লাহ না করুক কোনো সমস্যা হলে পস্তাতে হবে। আমি খাওয়ার মাঝে বিষম খেলাম, লজ্জায় মুখ লাল হয়ে গেল। মিলি তার মাকে বলল, মা থামো তো, এখন এসবের কী দরকার। আর আমি এখন ওইভাবে প্রিপারেশন নেইনি। যা করার পরে হবে। মুরব্বীদের কথা তো শুনবি না, কিন্তু একটা সময় তাদের কথাই মনে পড়বে। কোনো মতে খেয়ে উঠে গেলাম, বিছানায় হেলান দিয়ে মোবাইল ঘাটাঘাটি করতেছি। মিলি আমার পাশে এসে শুইল। ও বলল, মায়ের কথায় কিছু মনে করো না, আসলে রিলেটিভরা অনেক ধরনের কথা বলে তো, তাই আর কি। আজ হঠাৎ করে বলল, আরে না, বুঝতে পারছি, আর আমাদেরও ভাবা উচিত এই ব্যাপারে। বয়স তো বেড়েই চলছে, তাছাড়া ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য শারীরিক সমস্যা দেখা দেয়। তাই সে ভালোই বলেছেন। এখন আর সম্ভব না, ভাবি অসুস্থ এখন। আমাদের কমপক্ষে আরও 1 বছর দেরি। 5 দিন তাদের বাসায় বেড়ানো শেষে চলে আসলাম। হাতে আরেক দিন ছুটি আছে। ভাইয়া আমাকে ফোন দিয়ে বললেন ভাবিকে নিয়ে মেডিকেলে নিয়ে যেতে, শারীরিক দিক থেকে কোনো সমস্যা আছে কি না চেক আপের জন্য। হাতে বেশি সময় নেই, পরদিন ভাবিকে নিয়ে মেডিকেলে যাব। তার আগে অফিস থেকে ফোন দিল। কী কাজের জন্য অফিসে ডাকলো তা বুঝতে পারলাম না। আমি মিলিকে বললাম ভাবিকে নিয়ে মেডিকেলে নিতে, আমি যদি সময় পাই তো অফিস থেকে মেডিকেলে যাব। বাসায় ফোন দিলে জানালাম ভাবি মেডিকেলে যায়নি। সন্ধ্যায় ভাইয়া ফোন দিয়ে যা বলল তা আমি মেনে নিতে পারলাম না। তিনি বললেন, তোকে বললাম তোর ভাবিকে নিয়ে যেতে, তুই যেতে পারলি না। আমি দেশে নাই, তোর ভাবির খেয়াল তোরা কেমন রাখো ভালোই বুঝি। ভাইয়া অফিস থেকে ফোন দিয়েছিল, সেই কারণে যেতে পারিনি। আমি তো বললাম মিলির সাথে নিয়ে যেতে, ভাবি গেল না ওর সাথে। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। তোর ভাবিকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই আর মিলি দুজনে ইচ্ছে মতো সংসার চালা। এটুকু বলে ভাইয়া কলটা কেটে দিল। কেন যেন ভাইয়ের কথায় চোখে পানি চলে আসলো। ভাবিকে আমরা পরিবারের প্রতিটা মানুষ কেয়ার করি। সে অসুস্থ হওয়ার পর থেকে বাসার সমস্ত কাজ মিলি একাই করেছে। কোনো ধরনের কাজ ভাবিকে দিয়ে করানো হয় না। সেখানে আজ সমস্ত দোষ আমার ঘাড়ে আর মিলির ঘাড়ে এসে পড়ল। পরের দিন সকাল হতে না হতেই ভাবির ছোটো ভাই আমাদের বাসায় আসলো। আমি আর তার সাথে কথা বলার সুযোগ পেলাম না। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় এসে শুনি ভাবি তার ভাইয়ের সাথে তার বাবার বাড়িতে চলে গেছে। ভেবেছিলাম তার ভাই 2 দিন বেড়াবে, কিন্তু না, শুনেছি তার ভাই বেশি লেট না করেই চলে গিয়েছে। মিলি বাবা মা সবাই রেখে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভাবি কারো কথায় না শুনে চলে গেল। মেজাজটা কেন যেন খিটখিটে হয়ে গেল আমার। মিলি খাবার বেড়ে আমাকে ডাকছে,
বলে দিলাম আজ খাবো না। মিলি না খেয়ে বাবা মাকে খাইয়ে রুমে আসলো। ওর মায়ের দেওয়া তাবিজটা বের করে দিয়ে বলল, এটা কিসের জন্য মিলি? কিসের আমি তা বলবো কিভাবে? আমার বালিশের মাঝে আসলো কিভাবে? হয়তো পুরনো তাবিজ, ভাবি দেয়নি তো আবার। থাপ্পড় ছিল বেয়াদব। থাপ্পড় দিতে গিয়েও হাতটা সরিয়ে নিলাম। মিলি খাটের এক কোণায় বসে আছে। আমি ওকে ধাক্কা দিয়ে আবারও বললাম, এটা কিসের? মা দিয়েছিল। কেন? কারণ তুমি আমাকে তেমন কোনো গুরুত্ব দাও না। তোমার কাছে যেটা সঠিক মনে হয় সেটাই করো। আমাকে বাধ্য হয়ে সব মেনে নিতে হয়। আর তোমার ভাবি তো আছে, সে যা বলে তা শোনো। আমি যে তোমার স্ত্রী তার কোনো গুরুত্ব নেই। কখনো আমাকে এই পরিবারের কথা বলার সুযোগ দাওনি। তুমি আর ভাবি দুজনের ইচ্ছে মতো করে এসেছো। এই পরিবারে আমাকে গাধার খাটুনি খাটিয়েছো। কোনো দিন কি আমাকে একটাবারও বলেছো তোমার কোনো কিছুতেই গুরুত্ব দেয়নি? আমি যা বলেছি তাতে হ্যাঁ সম্মতি দিয়েছো। আর আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করে এসেছি, তুমি ভাবিকে কোনো কিছুই সহ্য করতে পারো না। আমার কাছে মনে হয় তোমার কাছে আমার চেয়ে ভাবি তোমার আপনজন। তার কথা মেনে নাও। আমাকে যদি তোমার প্রয়োজন নাই হয় তো আমাকে রেখেছো কেন? আর এভাবে দিনের পর দিন প্রেশার দিয়ে যাচ্ছ কেন? ভালোই বলছো তুমি। আচ্ছা, ভাবির সাথে অন্য কোনো সম্পর্ক আছে নাকি? আমার তো সন্দেহ হচ্ছে তোমার আর ভাবির মাঝে কি আমি শত্রু হয়ে গেলাম? এইবার আমি অবাক হলাম। মিলি সম্পূর্ণভাবে আমাকে সন্দেহ করলো। মিলি ভাবলো ভাবির সাথে আমার অবৈধ সম্পর্ক রয়েছে। হঠাৎ করে মিলির এমন ভাবনার কারণ আমি খুঁজে পেলাম না। আমি বেশ কিছুটা অবাক হলাম। 2টা বছর হলো আমরা সংসার করেছি। এতদিন একটাবার মনে হলো না যে মিলি আমাকে এভাবে সন্দেহ করছে। নিশ্চয় এর পিছনে বড় কোনো ঘটনা জড়িত আছে, কিংবা মাঝে রয়েছে কোনো তৃতীয় পক্ষ। মিলির কথা শুনে আমি চুপচাপ হয়ে গেলাম। ওর কথায় কি জবাব দিব ভেবে পাচ্ছি না। এখন তর্ক করতে গেলে ঘটনা হিতে বিপরীত হবে। মিলি আমাকে ধাক্কা দিয়ে আবারও বলল, কি হলো, এখন কিছু বলছো না কেন? কি তোমার লুকানোর ব্যাপার আমি জেনে গেছি? ভাবছো এগুলো আমি কি মনে করে বললাম? এত ভাবাভাবির কিছু নেই। এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। এভাবে সহ্য করা আমার পক্ষে সম্ভব না। হয় তোমার সাথে আমি ভালো মতো সংসার করবো, নয়তো তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করব। তোমাকে আমি কি জবাব দেবো ভেবে পাচ্ছি না। এতদিন পরে আমি তোমার কাছে সন্দেহের তালিকায় পড়ে গেলাম। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? তোমার এসব মনে হওয়ার কারণ কি? সত্যি করে বলবে। এখন আমি কিছুতেই বলতে চাচ্ছি না। সময় হলে সব ক্লিয়ার করে হয়ে যাবে আবিদ। আমি ওর পাশ থেকে উঠে চেপে গেলাম। মিলি বিছানায় একভাবে শুয়ে রইল। হঠাৎ করে মিলির এমন আচরণ দেখে আমি আর অবাক না হয়ে পারলাম না। মিলি হয়তো এখন ঘুমিয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে ভাবিকে ফোন দিলাম। বেশ কয়েক মিনিট কথা বলে ফোনটা রেখে দিয়ে মিলির পাশে এসে শুইলাম। পাশে শুইতে, কি ভাবিকে ফোন দিয়েছিল বুঝি? এতক্ষণ কি কথা বললো? কি বলছে তা তোমার শুনতে হবে না, কিন্তু তুমি যা শুরু করেছো তাতে খুব খারাপ হবে মিলি। খারাপ কি হবে আমি ভালো করেই জানি। কি ডিভোর্স দিবা আমাকে? এর চাইতে বেশি কিছু তো আর হবে না। যে স্বামীর স্বভাব এত খারাপ তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। আবিদ, অনেক হয়েছে। এখন তোমার অভিনয় বন্ধ করো। আমি আর নিতে পারছি না তোমাকে নিয়ে। আমি কত স্বপ্ন দেখেছিলাম ভাবনার জগতে। তোমাকে নিয়ে কত কিছুই না ভেবেছিলাম। সব কিছুই আমার শেষ হয়ে গেলেও এই মুহূর্তে মনে হচ্ছে আমার মরে যাওয়াটাই শ্রেয়। প্রচণ্ডভাবে আমি বিরক্ত হচ্ছি। আমাকে ঘুমাতে দাও, না হলে বলো আমি এই রুম ছেড়ে বের হয়ে যাই। প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। হঠাৎ তোমার এই পরিবর্তন আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বিশ্বাস করো, ভাবির সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। তাকে আমি সম্মানের চোখে দেখি, এছাড়া আর কিছু না। এইবার তো একটু চুপ করো। 2টা হাত ধরছি তোমার। পরদিন সকালে কাউকে কিছু না জানিয়ে আমি ভাবিদের বাসার উদ্দেশ্যে বেরোলাম। ফোনটা বন্ধ করে রেখেছি। ভাবিদের বাসায় পৌঁছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ভেবেছিলাম ভাবিকে যা বলার বলে সন্ধ্যার দিকে আবারও ব্যাক করব, কিন্তু ভাবি বা তার পরিবার কেউ আমাকে আসতে দিল না। বাসায় চিন্তায় থাকবে। আমি মিলির নাম্বারে কল দিয়ে জানিয়ে দিলাম আজকে আর বাসায় ফেরা হবে না। এটুকু বলে ফোনটা আবারও অফ করে দিলাম। মিলি যদি জানতে পারে আমি এখানে এসেছি তাহলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে। রাতের বেলা ভাবিকে বারান্দায় ডেকে নিয়ে গেলাম। ভাবির সাথে কিছু কথা বলে আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই আমার ঘুম পাচ্ছে না। বাসায় বাবা মা এবং মিলির জন্য আমার টেনশন করছে। তাই ফোনটা চালু করে মিলিকে ফোন দিলাম। কয়েকবার ফোন দিয়ে না পেয়ে মায়ের নাম্বারে ফোন দিলাম। মায়ের কাছে মিলির কথা জিজ্ঞাসা করাতে সে বলল মিলি নাকি সন্ধ্যার পরে ঘুমিয়েছে, আর বাসায় কারোর সাথে ঠিকমতো নাকি কথা বলছে না। মা জিজ্ঞাসা করলে কিছু হয়েছে? আমি খানিকটা এড়িয়ে ফোনটা কেটে দিলাম। মিলিকে নিয়ে এখন আমার বড্ড চিন্তা কাজ করছে। কোনো তৃতীয় ব্যক্তি গেমে মিলে আটকে গেল কি না জানি না। পরের দিন সকালে আমি এখান থেকে রওনা দিয়েই চলে গেলাম। বাসায় যেতে না যেতে মিলি আমার কাছে এসে বলল, ভাবিদের বাসায় গিয়েছিলে কেন? কিছুই বুঝতে পারছো না কি তুমি? কাউকে না বলে ভাবিদের বাসায় গেলে কেন?
কি তোমার সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য? দেখো আবিদ, তুমি আমার কাছে কিছুই লুকাতে পারবে না। তুমি কোথায় যাও না যাও তার খোঁজ খবর আমি সব সময় রাখি। যতই চালাকি করো না কেন, আমার কাছ থেকে কিছুই লুকাতে পারবে না। একটা জরুরি কাজে ওইদিকে গেছিলাম, তারপর ভাবির খোঁজখবর নিতে গিয়েছিলাম। ডাক্তার দেখেছিল কিনা তা জানলাম। খোঁজখবর নিতে নাকি অন্য কোনো কারণে গিয়েছিলেন। তোমার ভাবি তো গত পরশু এই বাসা থেকে গেল, পরদিনে তোমার যেতে হলো কেন? আমি ঠিক বুঝতে পারলাম না। তোমার কিছুই বুঝতে হবে না, আমি কি করি তার অপেক্ষায় থাকো। আমি রীতিমতো অবাক না হয়ে পাচ্ছি না। আমি যে ভাবিদের বাসায় গেলাম তা তো আমি আর ভাবি ছাড়া কেউ জানে না। মিলি এই খবর জানলো কীভাবে? মিলি কি তাহলে আমার পিছনে কোনো স্পাই রেখে দিয়েছে নাকি? না, মিলি তো অতটা চালাক না। তেমন কোনো মানুষের সাথে ওর তো ভালো পরিচয় নেই। তাহলে কি আমাদের মাঝে কোনো স্পাই রয়েছে, কিংবা নিজেদের মধ্যে কেউ শত্রুতা শুরু করেছে? 2 দিনে আমি দিব্যি পাগল হয়ে গেলাম। হঠাৎ করে একটা সুখের সংসারে এমন দাউ দাউ করে আগুন জ্বলছে। মিলির পরিবার 2 দিনের মাঝেই শেষ হয়ে গেল। এখন আমি আছি বহু চাপে। ভাবি আমাকে বারবার ফোন দিয়েই চলছে। আমি ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে ফোনটা বালিশের পাশে রেখে দিলাম। এখন আমার সব কিছুতেই বিরক্ত লাগছে। আর যদি ভাবির ফোন রিসিভ করি তাহলে মিলি আমাকে সম্পূর্ণভাবে সন্দেহ করবে। কি একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়ে গেলাম। মা বাসা মাঝে ঘুরঘুর করছে। মা কিছুটা আঁচ করতে পেরেছে যে আমাদের মাঝে কিছু একটা হয়েছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না, আনইজি ফিল করছে। আমি ফ্রেশ হয়ে মিলিকে বললাম খাবার দিতে। মিলি আমাকে মুখের উপর বলেই ফেললো নিজের খাবার নিজেই খেতে। আমার প্রয়োজন যেন আমি মিলিকে আর না ডাকি। 2 দিনের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। আমাদের পরিবার এবং সংসারে যেন শোকের ছায়া নেমে এলো। এখন আমার কি করা উচিত ভেবে পাচ্ছি না। এই সমস্যার কথা কার কাছে শেয়ার করব তার জন্য কাউকেই পাচ্ছি না। আমি ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কোনো পাপের শাস্তি আমার মাঝে শুরু হয়েছে। আমি সিদ্ধান্ত নিলাম সব কিছু আমি মিলির পরিবারের সাথে শেয়ার করব, কিন্তু পরক্ষণে মনে হলো মিলির পরিবার বা শেয়ার করে কি হবে? মিলির মা নিজেই তো আমাকে বশ করার জন্য তাবিজ কবজে কারসাজি করেছে। সেখানে তাদের বলে কোনো কিছুই লাভ নেই, বরং আমরা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তারা তো তাদের মেয়েকে রেখে আমার সাপোর্ট কখনোই করবে না। তাই যা করার আমার নিজেকেই করতে হবে। না, এভাবে আর পারা যাচ্ছে না। আমার বাবা মার কাছে এই ব্যাপারটা জানাতে হবে। আমার দিকে মিলির ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ভাবি ফোন করেছে, তার সাথে কথা বলো। তোমার নাম্বার না পেয়ে এখন আমার নাম্বারে ফোন করছে। দেখো কত প্রেম ভালোবাসা। আমি মিলির কথায় নজর না দিয়ে ভাবিকে ফোন ব্যাক করলাম। ভাবি ফোন রিসিভ করে জানালো সে নাকি অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাবির কথা বাবা মাকে জানানোর পর তারা বললেন মিলিকে নিয়ে ভাবির কাছে যেতে, কিন্তু মিলি মুখের উপর না করে দিল এবং বলল সে তো যাবেই না, আমাকেও যেতে দিবে না। আমি মিলির রুমে গিয়ে নিয়ে মিলিকে ভালো মতো বুঝিয়ে কোনো কথা শুনছে না। শেষ পর্যন্ত আমাকে মিলি যে জবাব দিল, আমি প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেলাম। তুমি যদি তোমার ভাবির কাছে এখন যাও, তাহলে আমি তোমার বড় ভাইয়ের কাছে তোমাদের সম্পর্কের কথা জানিয়ে দিব। আমাদের সংসার তো যাবেই, তোমার ভাইয়ের সংসারটাও শেষ হয়ে যাবে। মিলি কথা শুনে আমি থমকে গেলাম। একবার যদি বড় ভাইয়ের কানে যায় তাহলে তো বড়সড় ঝামেলা হবে। তখন ভাবি আর আমি বিপদে পড়ে যাব। কোনোভাবেই এই কথা ভাইয়ের কানে পৌঁছানো দেওয়া যাবে না। আমি মিলিকে জানিয়ে দিলাম যে আমি ভাবির কাছে যাব না। মা বারবার বলেছেন ভাবির কাছে যেতে। আমাদের পরিবারে একটা মানুষ নাই ভাবির কাছে। এই মুহূর্তে আমাদের পরিবারে কারো না কারো সাপোর্ট করা প্রয়োজন ভাবিকে। কিন্তু আমি এমন একটা জায়গায় আটকে গিয়েছি যে এখান থেকে এদিক সেদিক কোথাও নড়ার সিস্টেম নেই। আর আমি যদি এখন ভাবির কাছে না যেতে পারি তাহলে ভাইয়া আমার উপর রাগ করবে এবং আমাকে ভুল বুঝবে। সেদিন তো রাগ করে বলেই দিল আমরা নাকি ভাবির দেখাশোনা করি না, এই সংসার নাকি আমাদের ইচ্ছে মতো চলে। আমি মিলির কাছ থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে গেলাম। ভাবিকে ফোন দিয়ে জানালাম যে একটু আমি সমস্যায় আছি, পরে গেলে হবে কি না। ভাবি আমাকে বললেন সে এখন মোটামুটি সুস্থ, রাতটা শেষ হলে বাসায় চলে যাবে। কিন্তু জানিয়ে রাখলাম আগামী মাসে যেন বাবা মাকে তাদের বাসায় পাঠিয়ে দেয়। ডেলিভারি ডেটের সময় আর বেশি নেই। বাসায় ফিরে সিদ্ধান্ত নিলাম আমি বাবা মাকে মিলির বিষয়ে সব কিছু শেয়ার করব, কিন্তু পরক্ষণে মনে হলো মিলির এমন আচরণের কথা যদি বাবা মা জানতে পারে তাহলে মিলিকে তারা ভুল বুঝবে। দেখা যাবে তাদের চোখে মিলির প্রতি ঘৃণা জন্মাবে। মিলি আমাকে যতই কিছু ভাবে না কেন, আমি মিলিকে ভালোবাসি। একদিন না একদিন এই ব্যাপারে সব কিছু খোলাসা হবে। তখন মিলি নিজের ভুল নিজেই বুঝতে পারবে। কিন্তু এই মুহূর্তে আমি কোনো কিছুই পরিষ্কার করব না যতক্ষণ না পর্যন্ত জানতে পারি এত কিছুর পিছনে কার হাত বা কে আমাদের ক্ষতি করতে চায়। এর মূল্য আমি বের করেই ছাড়ব। কারো না কারো কথায় মিলি এমন করতেছে, সব কিছু আমার জানতে হবে।
আমি আর মিলি পাশাপাশি শুয়ে আছি। মিলি চুপচাপ চোখ বন্ধ করে আছে। আমি পেছন থেকে মিলির বুকের সাথে মিশিয়ে নিলাম। মিলি কোনো কথাই বলছে না, সে নিজের মতো করে শুয়ে আছে। আমি মিলিকে টান দিয়ে আমার সামনাসামনি ফিরলাম, তবুও মিলি আমার সাথে কথা বলছে না। ঠোঁটের কাছাকাছি আমার ঠোঁট নিয়ে গেলাম। দেখো মিলি, তুমি আমাকে যেমনটা মনে করছো আমি এমনটা নয়। তুমি হয়তো কারো কথায় আমাকে ভুল বুঝছো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? কখনো কি দেখেছো তোমার সাথে অন্যায় কিছু করতে? সত্যি ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার না তোমার কোনো কথা শুনতে ইচ্ছা করে না। তোমার নাটক আমার ভালো করে জানা আছে। দেখো আবিদ, আমি তোমার উপর প্রচণ্ডভাবে বিরক্ত। তোমার এই আধিক্যতা দেখতে আর ইচ্ছে করে না। আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও। আচ্ছা, আমি জানি এই মুহূর্তে মিলে আমার কোনো কথাই শুনবে না। ও আমাকে ভুল বুঝে আছে, যে ভুলটা আমি যে কোনো দিন ভেঙে দিব। আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। এই কদিনের কথাবার্তার চিন্তায় আমি বেশ ক্লান্ত। সব কিছু অনিয়ম হয়ে গেছে। চোখের পাতা লেগে আসছিল। ভেবেছিলাম মিলির সাথে আরও কিছু কথা বলবো, কিন্তু ঘুম চোখে ভেঙে আসায় আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে জাগিয়ে দিল মিঠি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বেজে গেছে। তার মানে 1 ঘন্টা লেট হয়ে গেছে। খাবার টেবিলে মিলি খাবার রেডি করে আমাকে জাগিয়ে দিল। কোনো মতে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে অফিসে যেতে আমার অনেক দেরি হয়ে যাবে, তাই মিলিকে কিছু না বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আগে মিলি প্রতিদিন আমাকে ঘুম থেকে জাগিয়ে দিয়ে এভাবে খাইয়ে দিত, অফিসে পাঠিয়ে দিত, কিন্তু মাঝে ভাবিকে নিয়ে তাণ্ডব করায় আমার কাছ থেকে দূরে ছিল। ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে। অফিসে গিয়ে কাজে আজ ভালো মন বসলো, মেজাজটা বেশ ফুরফুরে। মিলিকে বিয়ের পরে আমাকে বেশ ভালোবেসেছে। পারিবারিকভাবে যদিও বিয়ে হয়েছে, কিন্তু আমাদের পরিবারের সাথে ভালোভাবে খাপ খাইয়েছে। কিন্তু কারো ষড়যন্ত্রের কারণে হয়তো এই কদিনে মিলি আমার সাথে বাজে ব্যবহার করছে। এখন আমার এই ষড়যন্ত্রের রহস্য উদ্ঘাটন করতে হবে। আমি জানি মিলি আমার প্রতি যে ভুল ধারণা নিয়ে এতদিন ছিল তা একদিন ভেঙে যাবে। অফিস চলাকালীন ভাইয়া আমাকে ফোন দিল, বলল তোর ভাবি তো অসুস্থ, আমাকে তাদের বাসায় পাঠিয়ে দে। আমাদের পরিবারে একটা মানুষ ওখানে থাকলে বিষয়টা ভালো দেখায় না। মাকে দিয়ে তো কোনো কাজ হবে না, আর ভাবির পাশে থাকলো আর কি। ভাইয়া, ভাবি তো বলল আগামী মাসে মাকে পাঠিয়ে দিতে। আগামী মাস হতে আর কদিন বাকি আছে, আর 16 তারিখ, একটু আগেই পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখন অফিসে আছি, একটু ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি। অফিস শেষে ভাবলাম মিলিকে একটা সারপ্রাইজ দিব। ওর জন্য কি গিফট নেওয়া যায় ভাবছি। মিলি তো আবার গোলাপি রঙের শাড়ি পছন্দ, তাই আমি একটা মার্কেটে গিয়ে ওর জন্য সুন্দর একটা গোলাপি রঙের শাড়ি কিনলাম। শাড়িটা কিনতে আমার অনেক ঘোরাঘুরি করতে হয়েছে। আমি খুব কম একা একা মার্কেট করি, মিলির সাথে নিয়ে মার্কেট করা হয়। মিলির ভাষ্যমতে আমি ভালো বুঝি না কেনাকাটা। শাড়ির সাথে নিয়ে বাসায় গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে মা বলল, আবিদ, মিলি সেই দুপুরে কার বাসায় যেন বেড়াতে গিয়েছে, তুই একটু ফোন দে না বৌমাকে। মা কী বলছে এসব? এই শহরে ওর কে আছে যে বেড়াতে যাবে? আমাকে তো বললো ওর কোনো বান্ধবীর একটা অনুষ্ঠান যাবে। হায় রে কপাল, এটা আমাকে একটু আগে জানাবে না? কেমন যে বোকামি করো। আমি মিলির নাম্বারে কয়েকবার ফোন দিলাম, ফোন বেজেই চলছে, কিন্তু রিসিভ করছে না। অনেকবার ফোন দিলাম, রিসিভ হলো না। একটু পরেই দেখি মিলির নাম্বার বন্ধ। এইবার খুব চিন্তায় পড়ে গেলাম। রাত 10টা পার হয়ে গেল, 11টা বেজে গেল, কিন্তু মিলির না ফোন বন্ধ, বাসায় ফিরল না। আমি মিলির মায়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম মিলি গিয়েছে কিনা। মা আমাকে বলল মিলি সেখানে যায়নি, এবং বাসায় কিছু হয়েছে কিনা তাও জিজ্ঞাসা করলো। আমি আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিলাম। আমার পরিচিত সবার নাম্বারে কল দিলাম, কেউ মিলির কোনো সন্ধান দিতে পারলো না। আমার রিলেটিভ সহ পরিচিত মিলির যত বান্ধবী ছিল সবাইকে ফোন দিলাম, সবাই বললো তাদের কাছে যায়নি। চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে যাওয়ার কারণ খুঁজে পেলাম না। আর আমি তো মিলির সাথে বাজে ব্যবহার করলাম না, তাহলে এভাবে গেল কেন? রাত প্রায় শেষের দিকে একটু পরপর ফোন দিয়েই যাচ্ছি, কিন্তু ওর ফোনটা একেবারে বন্ধ করে রেখেছে। রাতে ঘুম তো দূর, ঠিকমতো আমি বসে থাকতে পারলাম না। একটার পর একটা ঘটনা ঘটেই চলতো, এর কোনো হদিশ আমি বের করতে পারলাম না। আমি সকালে সিদ্ধান্ত নিলাম থানায় একটা ডায়েরি করব, কিন্তু ডায়েরি করতে গেলে আরও ঝামেলা হবে। মানসিক কোনো সাপোর্ট পাচ্ছি না। আমার এক পরিচিত পুলিশ অফিসারের সাথে কথা বলে মিলির ব্যাপারে জানালাম। মিলি কেন বাসা থেকে বের হয়ে গেল তার কারণটা বলতে পারলাম না। আর মিলি যে ভাবিকের সাথে আমাকে সন্দেহ করে, এই ব্যাপারটা তাকে বলিই বা কী করে। আমার এক বন্ধু আমার ইনবক্সে কতগুলো ছবি পাঠালো। ওপেন করতে দেখি মিলি এবং ওর পাশে একটা পুরুষ রিকশায় পাশাপাশি বসে আছে। মিলিকে চিনতে ভুল হলো না, পাশের লোকটার চেহারা স্পষ্ট বুঝতে পারলাম না।
আমার মেয়েকে যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে ছাড়বো না বলে দিলাম। তোমার কারণে আজ মিলির কোনো খোঁজ নেই। এর পেছনে যদি তোমার কোনো হাত থাকে তাহলে তোমার কি হবে বুঝতে পারছো? আমার শাশুড়ির উপরের কথাগুলো বললেন। তার কথায় আমি কোনো জবাব দেইনি, শুধু বলেছিলাম এই মুহূর্তে আমার সাপোর্টের প্রয়োজন। কিন্তু মিলির মা আমাকে হতাশ করে বললেন, আমার বন্ধু যেই লোকেশনে ছবি তুলে আমাকে পাঠালো আমি সেই লোকেশনে চলে গেলাম। সমস্ত অলিগলি আমি আর আমার বন্ধু তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো সন্ধান পেলাম না। শেষ পর্যন্ত আমি বাধ্য হলাম থানায় ডায়েরি করতে। থানায় ডায়েরি করে মিলির নাম্বারটা পুলিশ অফিসারের কাছে ট্র্যাক করতে চেষ্টা করলাম। তারা অনেক চেষ্টা করলেও মিলির সন্ধান দিতে পারলো না। আমার কয়েকজন রিলেটিভের কাছে এই ব্যাপারে জানালাম, তারা সবাই মিলিকে খুঁজছে। 24 ঘন্টা হয়ে গেলেও মিলির কোনো সন্ধান মিলল না। এখন আমি কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে এভাবে মিলির গায়েব হওয়া কোনোভাবেই মিলাতে পারছি না। মিলি যদি ভাবিকে কেন্দ্র করে করতে চায় তবে আমাকে কেন কিছু জানায়নি, বের হয়ে যাবে। মিলি হয়তো নতুন ফোন দিয়ে এটেছে, কিন্তু আমাকে এভাবে প্যাচের মধ্যে না ফেলে দিয়ে আমাকে তো কিছু বলতেই পারতো। মিলি কি তাহলে ভাবির অজুহাত দেখিয়ে আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দিচ্ছে? পরের দিন খুব সকালে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমাকে অ্যারেস্ট করা দেখে সবাই অবাক। আমার রিলেটিভরা পুলিশের কাছে নানান রিকোয়েস্ট করে ছাড়াতে পারলো না। থানায় গিয়ে জানতে পারলাম মিলির বাবা মা আমার নামে মামলা দিয়েছে। তাদের মেয়েকে পাচার করে মামলা দিয়েছে। থানায় নিয়ে আমাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলো কী কারণে মিলির সন্ধান পাওয়া যাচ্ছে না। মিলির সাথে আমি কি করেছি আমি পুলিশকে বলতে শুরু করলাম। স্যার, মিলির সাথে আমার খুব ভালোভাবে সংসার করেছিল, কিন্তু হঠাৎ করে মিলি আমার ভাবিকে সাথে আমাকে সন্দেহ করতে শুরু করে। মিলির দাবি যে আমার ভাবির সাথে আলাদা একটা অবৈধ সম্পর্ক আছে। আমি নানানভাবে বোঝাতে চেষ্টা করি যে ভাবির সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। তারপর আমি কোনোভাবে মিলিকে বোঝাতে পারলাম না। তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি আমি, তাকে আমি শ্রদ্ধার চোখে দেখি, এই কথা কোনো কিছুই মিলিকে বোঝাতে পারলাম না। এই থেকে আমাদের সংসার জীবনে ঝামেলা শুরু হলো। মিলি আমাকে অবিশ্বাস করতে শুরু করে। আসলে বেশ কয়েকদিন ধরে ভাবির সাথে আমার ভালো একটা বন্ডিং ছিল। এর পিছনে একটা বেশ বড় কারণ আছে। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের একটা হিসেবে গোলমাল পাকিয়ে যায়। 3 লাখ টাকা ঝামেলা হয়, অফিস থেকে আমাকে সন্দেহ করতে শুরু করে। অফিস ভেবে নেয় যে এই 3 লাখ টাকা আমার নিজের পকেটে ঢুকেছি। 1 সপ্তাহ সময় দেওয়া হয় অফিস থেকে। এই টাকা 1 সপ্তাহের মধ্যে কোনো হিসাব না দিতে পেরে জেলে যেতে হবে আমার। আমি অনেক চেষ্টা করেছি টাকার হিসাব মেলানোর, কিন্তু কোনোভাবেই সেই টাকার হিসেব মেলাতে পারছিলাম না। আমি যদি টাকার ব্যাপারটা আমার পরিবারে শেয়ার করতাম তাহলে আমার বাবা মা এবং মিলি সবাই চিন্তার মধ্যে পড়ে যেত। তাই আমি শুধুমাত্র আমার ভাবির কাছে বিষয়টা শেয়ার করছিলাম। আমার কাছ থেকে সব কিছু শোনার পর ভাবি তার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা আমাকে দেয়। সেই টাকা দিয়ে আমার অফিসে দেই। এই টাকার ব্যাপারে আমি আর ভাবি ছাড়া আর কেউ জানতো না। এখন শুধু আপনারাই জানলেন। আপনাদের পরিবার যদি জানতো তাহলে টেনশনে থাকতো। আর তাছাড়া আমার বড় ভাইয়া জানলে এই টাকা দিতে একদমই রাজি হতো না। ভাবি আমাকে টাকা দেয়, তারপর তার সাথে ভালো একটা সখ্যতা তৈরি হয়। এটা জাস্ট ভাই বোনের মতো, এর বাইরে কিছু না। এই ঘটনার পর ভাবির প্রতি আমার নিজের বোনের মতো আলাদা একটা শ্রদ্ধাবোধ তৈরি হয়। এর কিছুদিন পর আমি ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ করি। আমার বাসায় একদম জানাতে চাইনি। সম্পূর্ণ আমার নিজের মধ্যে রাখার চেষ্টা করছি। এই ব্যাপার লুকিয়ে রাখাটা এখন আমার জন্য মস্ত বড় ভুল হয়ে গেছে। যদি মিলি এভাবে অজুহাত দেখিয়ে না যায় এবং আমাকে অন্যভাবে ফাঁসাতে চায় তাহলে আমি কি করব এখন? কিন্তু আপনারা বিশ্বাস করেন, এত কিছু হওয়ার পরেও আমি মিলির সাথে কখনো বাজে ব্যবহার করিনি। ওর গায়ে হাত তো দূরের কথা, আমি ওকে আজ পর্যন্ত গালাগালি করিনি। এরপর থেকে ভাবি অসুস্থ হয়। ভাবির গর্ভে বাচ্চা আছে। প্রেগনেন্সির সময় মেয়েদের যত্ন নেওয়া দরকার। তবে সে প্রেগনেন্ট হওয়ার পরে আমরা বলে দিই যে কেন বাসার কোনো কাজ করে না, সম্পূর্ণ রেস্ট করতে বলে। আমি এর মাঝে কাউকে না জানিয়ে ভাবির বাড়িতে এলাকায় গিয়েছিলাম। ভাবি আমার কাছে কিছু টাকা পায়, সেই টাকা পরিশোধ করতে গিয়েছিলাম। এর আগে ভাইয়া বলেছিল ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। কোনো একটা কারণে ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারিনি, কিন্তু মিলিকে বলেছিলাম তাকে নিয়ে যেতে। তাকে মিলিও নিয়ে যায়নি। আমি ভাবির বাবার বাসা থেকে আমাদের বাসায় আসার পর মিলি কোনোভাবে জানতে পারে যে আমি ভাবির বাবার এলাকায় গিয়েছিলাম। মিলি আমাকে আরও সন্দেহ করতে থাকে। হঠাৎ করে ভাবি আবারও অসুস্থ হয়ে যায়। বাসা থেকে বলেছিল ভাবির কাছে যেতে আমাকে, কিন্তু মিলি যায়নি এবং আমাকেও যেতে দেয়নি। আমি যে ভাবির কাছ থেকে 3 লাখ টাকা এনেছিলাম এবং আমার অফিসের ঝামেলার কথা যদি আজ বাসায় শেয়ার করতাম বা মিলিকে শেয়ার করতাম তাহলে হয়তো ওই সমস্যা হতো না, আর মিলি নিখোঁজ হতো না।
এটা আমার জীবনে চরম ভুল হয়েছে। আমার কথাগুলো শুনে পুলিশ বলল, হ্যাঁ, আপনি আর আপনার পরিবার না জানিয়ে এই ভুলটা করেছেন, কিন্তু এখন আমরা এটা কী করতে পারি? আপনার শ্বশুরবাড়ির লোকজন তো আপনার নামে মামলা দিয়েছে, সম্পূর্ণ সন্দেহ আপনার দিকে। আমাকে আপনারা 7 দিন সময় দেবেন, আমি 7 দিনের মধ্যে যে কোনোভাবে মিলিকে খুঁজে বের করার চেষ্টা করবো। আর যদি খুঁজে না পাই তাহলে নিজেই এসে আপনার ধরা দিব আপনাদের কাছে, তখন আপনারা যা ইচ্ছে তাই করেন। থানায় স্বাক্ষর দিয়ে আমি 7 দিনের জন্য বের হওয়ার সুযোগ পেলাম। এখন আমার মিলিকে যে কোনোভাবে খুঁজে বের করতে হবে। মিলি বাবা মায়ের আচার আচরণ থেকে অবাক না হয়ে পারলাম না। যেখানে তাদের মেয়ে নিখোঁজ সেখানে তারা আমার নামে মামলা করছে। এই মুহূর্তে তাদের উচিত মিলির সন্ধান বের করা, কিন্তু তা না করে উল্টো আমাকে ফাঁসিয়ে দিল। আমার কাছে মনে হচ্ছে সব কিছুর পিছনে মিলির পরিবার দেই আমাকে কোনোভাবে ফাঁসাতে চাইছে, কিন্তু থানায় এই ব্যাপারটা বললাম না, কারণ ব্যাপার যদি তাদের সন্দেহ করি আর যদি বুঝতে পারে তাহলে মিলিকে খুঁজতে পেতে আরও কষ্ট হবে। আমার এক বন্ধু ইনবক্সে ছবি পাঠিয়েছিল মিলি এবং সেই বন্ধুর সাথে নিয়ে, এবং সমস্ত আত্মীয় স্বজনদের বাসায় লোক পাঠিয়ে দেয়। খুব তাড়াতাড়ি আমার মিলিকে খুঁজে বের করতে হবে। এর মধ্যে ভাইয়া আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন, তুই আমার রক্তের ছোটো ভাই, একই মায়ের গর্ভের জন্ম নিয়েছি আমরা, কিন্তু আমার সাথে এমন করলি। আমি শুনেছি তোর ভাবির সাথে নাকি তোর একটা গভীর সম্পর্ক রয়েছে, আমার সাথে এমনটা করতে পারলি? তোর ভাবি না হয় আমার সাথে এমন করছে, কিন্তু তুই তো আমার ছোট ভাই। ভাইয়া প্লিজ এবার একটু থামো, আমি বিভিন্ন ঝামেলার মধ্যে আছি। এই ব্যাপারটা আমি তোমার কাছে সব কিছুই শেয়ার করব। তুমি শুধু শুধু ভাবিকে আর আমাকে দোষারোপ করো না, তাকে আমি শ্রদ্ধার চোখে দেখে আমি আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার করব, কিন্তু এখন অনেক কিছু করতে হবে, তুমি আমাকে সেই সুযোগ দাও। নাটক করছিস আমার সাথে? আমি ভাইয়ের ফোনটা কেটে দিলাম, প্রচণ্ডভাবে রাগ হচ্ছে। ভাইয়াও আমাকে বিশ্বাস করতে পারছে না। খানিকটা কষ্ট পেলাম, আমি বিভিন্নভাবে টেনশনের মাঝে আছি, সেখানে নানান দিক থেকে আমাকে চেপে ধরছে। এখন আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, এত যন্ত্রণা আর সইতে পারছি না। আমি সিদ্ধান্ত নিলাম এত কিছু না করে আমার সুইসাইড করা উচিত। মান সম্মান শেষ হয়ে গেল। মিলিকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছি আমি, সেই মিলি কিনা আমাকে এভাবে ঠকাচ্ছে। 3 দিনের দিন মিলি বাসায় ফিরে আসলো। আমি মিলিকে দেখে বেশ অবাক হয়ে গেলাম। যে মিলিকে তন্ন তন্ন করে খুঁজেছি সেই মিলি কিনা নিজেই বাসায় ফিরে এসছে। আমি মিলিকে দেখে সামনে এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, কই গিয়েছিলে তুমি? বেড়াতে। তোমার ফোন অফ করে বেড়াতে গিয়েছিলে? বোকা পাইছো? হ্যাঁ, আমি বেড়াতে গিয়েছিলাম। তুমি যদি আমাকে না বলে কোথাও যেতে পারো তাহলে আমি কেন পারবো না? তুমি কি জানো এই কয়দিনে কী হয়েছে? হ্যাঁ, আমি সবটাই জানি, সেই কারণে আমি নিজ থেকে বাসায় এসেছি। জানো বলতে, আমি কারো মাধ্যমে তোমার সকল খোঁজ নিয়েছি। আমার বাবা মা তোমার মেয়ে নাকি মামলাও দিয়েছিল। শুধু মামলা নয়, আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। জানি, সবই জানি। আমার সাথে কথা না বাড়িয়ে মিলি রুমের মধ্যে চলে গেল। মিলির পিছন পিছন আমার বাবা মা দুজনে গেল। তারা দুজনে মিলির সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মিলি তাদের এড়িয়ে গেল, তাদের কথার জবাব দিল না। আমার মন চাচ্ছে মিলিকে কষিয়ে কতগুলো থাপ্পড় বসে দেয়, কিন্তু কিছু বললাম না। থানায় জানিয়ে দিলাম মিলি বাসায় আসছে। দুপুরের দিকে পুলিশ অফিসার আমাদের বাসায় আসে। পুলিশ এসে মিলিকে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু মিলি কিছুই বলছে না। পুলিশের কাছে মিলি কয়েকদিন সময় নিল। আমি মান সম্মানের কথা ভেবে পুলিশের সাথে কথা বলে তাদের পাঠিয়ে দিলাম। মিলির বাবা মা থানায় গিয়ে আমার নামে মামলা উঠিয়ে নিল। মিলি বাসায় এসেছে ঠিকই, কিন্তু আমার সাথে কোনো কথাই বলছে না, নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে। রাতের বেলা মিলির কাছে ডেকে নিয়ে গেলাম। মোবাইল থেকে সেদিনের ছবি বের করে মিলিকে দেখালাম। দেখে জানতে চাইলাম, তোমার পাশে যে লোকটা বসে আছে তিনি কে? আমার ফ্রেন্ড। তার সাথে কোথায় গেছিলে? তার সাথে কোথায় গিয়েছিলাম তা জেনে তোমার কী হবে? আমার সব কিছু জানতে হবে। আমি তোমাকে কিছু বলতে চাচ্ছি। দেখো মিলি, তুমি আমাকে বাধ্য করবে না কোনো সিদ্ধান্ত নিতে। অনেক হয়েছে, এখন আমি সবটা জানতে চাই। কি জানতে চাও? এত কিছু কিসের জন্য? এত কিছু কিসের জন্য করেছি তুমি জানো না? তুমি সব করতে পারলে আমি কেন পারবো না? ভাইয়াকে ভাবির বিষয়ে কি বলছে আমি জানি না, আর আমি কিছু জানি না। তাহলে ভাইয়া জানলো কী করে? আজব, আমি কি করে জানবো? মিলির সাথে পারা জানা ও আমার লাইফটা শেষ করে দিচ্ছে। আমি মিলির সাথে কথা না বলে চুপ হয়ে গেলাম। আমার পাশ থেকে উঠে মিলি অন্য রুমে চলে গেল। সেই রুমে মিলি গিয়ে ঘুমালো। মাঝরাতে আমি শুনতে পেলাম মিলি কার সাথে যেন ফোনে কথা বলছে। দরজায় দাঁড়িয়ে শোনার চেষ্টা করলাম কার সাথে কথা বলছে, কিন্তু স্পষ্টভাবে কিছুই বুঝতে পারলাম না। অনেক সময় ধরে মিলি কথা বলল। সকালবেলা আমি আমার মতো করে অফিস চলে গেলাম। দুপুরের দিকে মিলি আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলল, আবিদ, তোমার সাথে আমার 2 বছরের সংসার করা হয়েছে, কিন্তু 2 বছরে তোমার মন আমি পাইনি,
নামমাত্র সংসার করেছো শুধু। আমি তোমার সব কিছু জেনে গেছি। এইসব জেনে তোমার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার মতো থাকো আর আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আমাকে আমার মতো বাঁচতে দাও। বাবার বাড়িতে গিয়ে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। দেখো মিলি, তুমি আমাকে সম্পূর্ণভাবে ভুল বুঝছো। সত্যি বলছি, ভাবির সাথে আমার সেই সম্পর্ক নেই। আমি তাকে আমার বড় বোনের চোখে দেখি। তুমি হয়তো জানো না, কয়েক মাস আগে অফিস থেকে বড় ধরনের ঝামেলায় পড়ে যায় এবং আমার 3 লাখ টাকা অফিসে দিতে হয়। সেই মুহূর্তে আমার হাতে টাকা না থাকায় ভাবির কাছ থেকে টাকা নেই, তার কাছ থেকে নিয়ে আমি পরিশোধ করি। আমি এই ব্যাপারে কারো কাছে প্রকাশ করিনি, তুমি কিংবা বাবা মায়ের কাছেও প্রকাশ করিনি, কারণ তোমাদের মাঝে চিন্তা ঢুকে যেত। আমি পরশু সব কিছু থানায় প্রকাশ করেছি এবং থানা থেকে অফিসের খোঁজ নিয়ে সত্যতা যাচাই করে। তোমার বিশ্বাস না হলে থানায় গিয়ে জিজ্ঞাসা করো। এইবার অন্তত থামো, কোথাও যেতে হবে না, তুমি বাসায় থাকো। আর অল্পতে ডিভোর্সের কথা মাথায় আসে কেন? তোমার প্রতি আমার ভালোবাসার তো কমতি ছিল না। সামান্য বিষয় নিয়ে সংসার ভাঙার দিকে কেন যেতে হবে মিলি? তোমার কোনো কথাই শুনবো না। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, তুমি তোমার ইচ্ছে মতো থাকো আর আমাকে তোমার জীবন থেকে মুছে ফেলে দাও। তোমার সাথে সত্যি আমার সংসার করা পসিবল না। ভালো থাকো আবিদ। মিলি ফোনটা কেটে দিল। আমি বাসায় ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম মিলি ওর বাবার বাড়িতে গিয়েছে কিনা। মা জানালো যায়নি, কিন্তু কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে। আমি মাকে বললাম যে কোনোভাবে ওকে আটকে রাখতে। আমি বাসায় আসছি। বাসায় গিয়ে জানতে পারি একটা গাড়ি বাসার সামনে আসার পরে মিলি সেই গাড়িতে উঠে চলে যায়। গাড়িতে কে ছিল তা দেখতে পাইনি। আমি আর দেরি না করে মিলির বাসার উদ্দেশ্যে ছুটছি। রাতের বেলা ওস্তের বাসায় পৌঁছাই। সেখানে গিয়ে জানতে পারি মিলি আসেনি বাসায়। মিলির মা বলল মিলি এই বাসায় আসবেও না কখনো। আমাকে নাকি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন তাদের হাতে কিছু করার নেই। মিলির বাবা আমার সামনে এসে একটা হাত ধরে বলল আবিদ, আমরা নিজেরাই মিলির মনের অবস্থা জানতে পারছি না। আমাদের কাউকে কিছু বললো না। কাল রাতে ফোন দিয়ে বলল ও নাকি তোমাকে ডিভোর্স দিবে। আমরা দুজনে অনেক বুঝালাম, কিন্তু কারো কথা শুনলো না। তোমার বলা থানার সমস্ত কিছু আমরা মিলিকে বললাম, ও যেন ভুল না বুঝে, তবুও কোনো কথাই শুনলো না। আমাদের মনে হয় কি মিলিকে কেউ হয়তো ভুলভাল বোঝাচ্ছে, আর আমাদের ক্ষমা করে দাও। আমরা কোনো না বুঝে তোমার নামে মামলা দিয়েছিলাম। সেদিন মিলি খোঁজ হওয়ার আগ মুহূর্তে ফোন দিয়ে বলল তুমি নাকি মিলিকে ভালো রাখছো না। মিলি তো আমাদের সন্তান, তাই সন্তানের কথা বিশ্বাস করে নিই। তারপরে ভেবেছি তুমি হয়তো মিলির কোনো ক্ষতি করতে চাইছো, সেই কারণে তোমার নামে আমরা মামলাটা দিই। প্লিজ আমাদের ক্ষমা করো। বাবা আমি এখন কি করতে পারি? মিলি তো আগেই এমন ছিল না, আমাকে যথেষ্ট ভালোবাসতো, আমার সব কথাই শুনতো। হঠাৎ করে ওর পরিবর্তন হয়ে যাওয়ার কারণটা কি আমরা বুঝতে পারছি না। মেয়েটাকে নিয়ে আমরা চিন্তায় শেষ হচ্ছে। যে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করবি? হ্যালো, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আগে মিলির কারোর সাথে সম্পর্ক ছিল বলতে পারেন? আমরা জানি না। বিয়ের আগে আমরা দুজন জিজ্ঞাসা করি ওর পছন্দের আছে কিনা। মিলি বলল কেউ নেই, আমাদের পছন্দের মতো বিয়ে। আচ্ছা ঠিক আছে। আমি তাদের বাসায় অনেক রাত পর্যন্ত বসে রইলাম। আমার বুঝতে আর বাকি নেই এই গেমটা সম্পূর্ণ মিলিয়ে খেলছে। যে মানুষটা 2 বছর যাবৎ ভালোবেসেছে সেই মানুষটা কিনা আমাকে মহাবিপদে ফেলে গেম খেলছে। এতদিন কি মিলি অভিনয় করলো? ভালোবাসার অভিনয় করে আমার সাথে এখন এমন করলো। কিন্তু আমার সাথে গেম খেলার মানে কি? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। তার মানে এত কিছু ইচ্ছে করে করেছে। কিন্তু এত কিছুর কারণটা কি? মিলিকে আমার কোনো ক্ষতি করতে চাইছে, নাকি ও নিজেই কোনো বিপদে পড়েছে? মিলি বাসা থেকে বের হওয়ার পরে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোনটা বন্ধ। মিলির টেনশনে ওর বাবা মাও ঘুমিয়ে আমার পাশে এসে সোফায় বসে আছে। মিলির বাসায় আসে কি না তার জন্য আর রাতে বের হলাম না। সারা রাত আমি সোফায় বসে কাটিয়ে দিলাম। শরীরটা ক্লান্ত, সোফায় গা হেলান দিয়ে বসে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালবেলায় চলে গেলাম, মিলির কোনো দেখা পেলাম না। আমি নিজেকে খুব স্ট্রং করে নিলাম, কপালে যা আছে তাই ঘটবে। মিলি যদি ডিভোর্স দেয় আমার কোনো সমস্যা নেই। যে মানুষ আমাকে ঠকাতে পারে তার জন্য কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। ও যেমনটা চায় তেমনটাই হবে। ভাইয়া দেশে চলে আসলো ভাবির অসুস্থতার জন্য। দেশে আসার পরে ভাইয়া সব কিছু জানলো। ভাবির সাথে যে আমার কোনো সম্পর্ক নেই সেটাও বুঝলো। অফিস থেকে বাসায় ফিরছি রাত আনুমানিক 11টা। সকালে শিফটে অফিস যেতে পারিনি বলে বিকেলে শিফটে গিয়ে অফিসে কাজ করছি। হেঁটে হেঁটে বাসায় ফিরছি, তখন মাথার পিছনে কে যেন আঘাত করলো। পিছনে ফিরে তাকাতে যাব, তখনই আর একটা আঘাত করে মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। বুঝতে আর বাকি রইল না আমার জীবন এখানেই শেষ। চোখ মেলে তাকিয়ে দেখি মেডিকেল বেডে শুয়ে আছি। আমার পাশে আত্মীয় স্বজনরা আছে, মাথায় ব্যান্ডেজ করা এবং আমার পা নাড়াতে পারছে না। চোখ মেলে
কয়েক সেকেন্ড দেখলাম, তারপরে আবারও ঘুমিয়ে পড়লাম। গতকাল রাতে কী হয়েছিল আমার মনে নেই। প্রায় 24 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসলো। রাতে দেখতে পেলাম কয়েকজন পুলিশ আমার পাশে, আমার ভাইয়া আর আমার একটা ফ্রেন্ড আমার পাশে বসে আছে। বাবা আমাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো কালকের ব্যাপারে। আমি সঠিকভাবে কিছুই বলতে পারলাম না। কাল রাতে যে কী হয়েছিল আমার কিছুই মনে পড়ছে না। তবে কালকে ভয়ঙ্কর পরিস্থিতির কথা মনে হলে শরীর শিউরে উঠছে। প্রায় 2 দিন আমি মেডিকেলে, চারপাশে তাকাচ্ছি, আমি মিলির অপেক্ষায় আছি। আমি যে এভাবে মেডিকেলে আছি এটা কি মিলি জানে? জানলে তো একটা বার আমাকে দেখতে আসার কথা ছিল। আসতে না পেলে অন্তত কল দিয়ে খবর নিতে পারতো। এতটার পর মানুষ তো আমি না, তাই না? না, মিলি আসবেই বা কেন? কী সব চিন্তা করছে? মিলি তো আমাকে ভালোই বাসেনি, আমাকে ঠকিয়ে এখন আমার জীবন থেকে চলে গেছে। আমার জীবনে এত কিছুর জন্যই তো মিলিই দেয়। কে বা কারা আমাকে মেরে ফেলতে চেয়েছে আমার জানা নেই। আর তাছাড়া আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। সবসময় মানুষের সাথে ভালো মতো মিশে থাকতে চেষ্টা করছি। সমস্ত ঝামেলা আমি এড়িয়ে চলছি। মানুষকে ভালোবেসেছি, কাউকে কষ্ট কিংবা শত্রুতা করার মতো কিছুই করিনি। মিলিকে বিয়ে করার পরে আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। মাঝে মধ্যে হয়তো মান অভিমান চলতো, কিন্তু কখনো মিলিকে আমি কটু কথা বলিনি। ওর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, স্ত্রী হিসেবে যতটুকু সম্মান করা প্রয়োজন ততটুকুই করেছি। একজন ভালো স্বামী হিসেবে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। কিন্তু শেষ পর্যন্ত মিলি কিনা আমাকে ঠকিয়ে দিয়ে আমার জীবন থেকে চলে গেল। না, মিলি আমার টাকা পয়সা কিংবা আমার সম্পদ নষ্ট করেনি। কখনো আমাকে না জানিয়ে একটা টাকা পয়সা খরচ করেনি। আর সবসময় আমি মিলির প্রয়োজন হওয়ার আগেই এনে দিয়েছি। আমি জানি না মিলি আমাকে হঠাৎ করে ছেড়ে যাওয়ার কারণটা কি। এতদিন খুব ভালো মতোই সংসার করেছি, কিন্তু হঠাৎ করে আমাদের সংসারটা তছনছ হয়ে গেল। কত সুখের ছিল সংসার, এখন আমাদের সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার বাবা মা ভাইয়া ভাবির সংসারটাও শান্তিতে নেই, আর আমার সংসার ভেঙে চুরমার হয়ে গেল। মিলি কয়েক মাস আগে ওর সন্তান নিয়ে কত ইচ্ছে প্রকাশ করছিল। হঠাৎ একটা রাতে মিলি আমার গলা জড়িয়ে ধরে বলে, আচ্ছা আবিদ, আমাদের প্রথম বাচ্চা হলে কী নাম রাখবে? তোমার পছন্দের মতো নাম রাখবে তো? আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হলে ভালোই হবে। মেয়ে হোক কিংবা ছেলে হোক তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ যা দিবেন তাতেই আমি খুশি। তবুও মেয়ে হলে কত সুন্দরভাবে সাজুগুজু করিয়ে দিব, সুন্দর সুন্দর জামা পরাবো, চুলে ঝুটি করে দেবো। তাহলে আল্লাহর কাছে দোয়া করে যেন আমাদের প্রথম সন্তান মেয়ে হয়। কিন্তু মেয়ে হলে একটা দিন কষ্ট পেতে হবে আবিদ। কেমন কষ্ট তা তুমি বুঝবে না। শোনো, মেয়েরা সারা জীবন বাবা মায়ের কোলে থাকতে পারে না, বড় হলে শ্বশুরবাড়ি চলে যায়, আর মেয়ের কষ্ট হয় বাবা মায়ের জন্য। তুমি তো ছেলে মানুষ, বুঝবে কী করে? আমি এখন বাবা মাকে মিস করলেও তাদের কাছে যেতে পারি না। তারা আমাকে দেখতে চাইলেও এখন দেখতে পারে না। এটা কিন্তু খুব কষ্টের। মেয়ের কোনো খবর নাই, আর ওনার কত চিন্তা ভাবনা। আমি তোমার স্বামী, আমাকে নিয়ে তো কখনো কিছু ভাবতে দেখলাম না। হি হি, কী বললা তুমি? তোমাকে আমি ভালোবাসি না? তোমাকে নিয়ে যাব না? যাও, আমার কাছে আসবে না, দূরে থাকো তুমি, দূরে। আর আমাকে এইভাবে ধরে আছো, ছাড়ো আমায়। ছাড়ার জন্য ধরিনি। তুমি জানো না, তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। হয়েছে, থাক, আর ঢং করতে হবে না। আচ্ছা মিলি, একটা কথা বলি, রাগ করবে না তো? হ্যাঁ বলো। রাগ দেওয়ার কথা বললে তো করবো, তাহলে থাক। বলতে চেয়েছো বলো। হঠাৎ যদি আমি মারা যাই তাহলে সারা জীবনের জন্য আমার হয়ে থেকে যাবে? আমি মারা গেলে কি অন্য কাউকে বিয়ে করবে? ধুর, উল্টোপাল্টা শুরু করছো। আমি না তুমি? এভাবে ভাবতে ভাবতে থানা থেকে কয়েকজন পুলিশ আসলো। মিলি আমাকে এভাবেই ভালোবাসতো। মিলি কিনা নিজ থেকে আমাকে ছেড়ে চলে গেল। ভালোবাসার রং বদলায় কারণে অকারণে। আমি হয়তো মিলিকে চিনতে ভুল করেছি। এতদিন মিলি শুধু অভিনয় করেছিল, এছাড়া আর কিছুই নয়। মিলি আমার জীবনে আসার পর জীবনটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল। এখন জীবনটা ভিন্ন হয়ে গেল, গল্পটা অন্যরকম হলে হতে পারত। মিলি আমার হয়ে থেকে গেলেই পারত। পুলিশ আমাকে জিজ্ঞাসা করলো, আবির সাহেব, শরীর এখন অবস্থা কেমন? এখন কেমন ফিল করছেন? একটু ভালো। আচ্ছা আবির সাহেব, আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে বা কারোর সাথে আপনার সেরকম শত্রুতা আছে? না, আমার এমন কেউ নেই সন্দেহ করার মতো। আর শত্রুতা থাকবেই কী করে? আমি তো কারোর সাথে ঝামেলা পাকাইনি। আপনার স্ত্রী মিলি কি কোনো খোঁজখবর নিয়েছিল? না। আপনার শ্বশুরবাড়িতেও আপনার নামে মামলা দিয়েছিল, কোনো কারণে কি তাদের উপর সন্দেহ হয়? আমি ঠিক বলতে পারছি না। তাছাড়া দিন তিনেক আগে আমার শ্বশুর আমার কাছে মামলার বিষয়ে ক্ষমা চেয়েছেন। তারা বলেছেন আমাকে তারা ভুল বুঝেছিল। নিজেদের মধ্যে এমন কেউ আছেন যিনি আপনার ভালো চান না কিংবা আগের থেকে ঝামেলাই ছিল? আমার এমন কেউ নেই। আচ্ছা, আপনাকে যেখানে অবস্থায় পাওয়া যায় সেখানে একটা সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি, দেখুন তো এদের কাউকে চিনতে পারেন কি না। পুলিশ অফিসার আমার হাতে মোবাইলটা দিয়ে দিল। আমি নিখুঁতভাবে দেখতে শুরু করলাম। অফিস থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছে, আমার পিছনে 3টে ছেলে হেঁটে আসছে। আমি একটিবারে পিছনে ফিরে তাকাইনি, আর তারা এমনভাবে আসছিল যেন আমি বুঝতে না পারি। একটা ছেলে আমার কাছে এসেই মাথায় আঘাত করে আমি তখনই পিছনে পড়ে গেলাম। তখনই আরেকটা আঘাত, রাস্তায় লুটিয়ে পড়লাম। তারপরে আমার পায়ের
থাপ্পড় কয়েকটা আঘাত করে। সামনে থেকে যখন কয়েকজন লোক আসলো তখন তিনজনে পালিয়ে যায়। তারা আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে পাশে একটা হসপিটালে নিয়ে গেল। যে তিনজন আমাকে আঘাত করেছিল তাদের মুখে কাপড় বাঁধা ছিল, কিন্তু যখন লোকজন দেখে তারা দৌড়ে পালিয়ে গেল তখন একটা ছেলেকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। তাকে হয়তো কোথাও দেখেছি আমি, কিন্তু সঠিকভাবে চিনতে পারলাম না। পুলিশ অফিসার আমাকে আবারও জিজ্ঞাসা করলো, এদের মাঝে কাউকে চিনতে পেরেছেন আপনি? দেখেন তো সবাই, কিন্তু এদের মাঝে ক্লিয়ারলি কাউকে চিনতে পারছি না। ওই যে টি শার্ট পরা যে ছেলেটা হেঁটে গেল তাকে আমি হয়তো কোথাও দেখেছি, কিন্তু পিছন থেকে ঠিকমতো বুঝতে পারছি না। আপনি কি বুঝতে পেরেছেন আপনার ভাগ্যটা কত ভালো? সামনে থেকে ওই লোকগুলো না আসলে আপনাকে হয়তো ওরা মেরেই ফেলতো। জি, আল্লাহর অশেষ রহমত ছিল, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটা প্রশ্ন করবো, আপনার কাছে যে ব্যাগটা ছিল ওই ব্যাগের মধ্যে কোনো কিছু ছিল যেগুলো ছিনতাই করার মতো? না, তেমন কিছু ছিল না, তবে আনুমানিক 15,000 টাকা ছিল। কোন ব্যাংক থেকে টাকা তুলেছেন নাকি আপনার কাছেই ছিল? আমি ব্যাংক থেকে টাকা তুলেছিলাম, আসলে দৌড়াদৌড়িতে হাত খালি হয়ে গেছিলো, তাই ওই দিনে দুপুরে বুথ থেকে টাকা নেই। তাহলে এটা ছিনতাই কেস হতে পারে। আর কথাগুলো শুনে পাশ থেকে আরেকটা পুলিশ বলে উঠল, না, ছিনতাই কেস হতে পারে না। এই সামান্য টাকার জন্য এভাবে কেউ হত্যার চেষ্টা করতে পারে না। নিশ্চয় মেরে ফেলতেই চেয়েছিল এবং খুব কাছের কারো এর পিছনে হাত আছে, তাও ঠিক। আচ্ছা আবিদ, আপনার স্ত্রী মিলি আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে চাচ্ছে না তো? তাকে আপনার কি মনে হয়? না, কী সব বলছেন আপনি? আমি মিলির এমন কিছু করিনি যে মিলি এত বড় একটা সিদ্ধান্ত নেবে, কখনোই এটা হতে পারে না। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনি একটু সাবধানে থাকবেন আর আপনার পাশে কাউকে রাখবেন না। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজন হলে কল করবেন। জি স্যার। আপনি কি কোনো অজ্ঞাত মামলা করবেন এখন? না, এসব এখন ঝামেলার ভিতরে যেতে চাচ্ছি না। আমি আর একটু দেখতে চাই আমার সামনে কি হতে পারে, কিন্তু একটা মামলা করা উচিত আপনার। সামনে যদি বড় কিছু ঘটে যায় আমি সাবধানে থাকবো। এই মুহূর্তে মামলার দিকে গেলে সব কাণ্ড ঘটিয়েছে তা গা ধাক্কা দিতে চাইবে। আমি চাচ্ছি আর একটু দেখতে। ঠিক আছে, আমরা আসছি। পুলিশের সাথে কথা বলে মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা করছে। ডাক্তার এসে আমাকে দেখে ওষুধ দিয়ে গেলেন। ওষুধ খেয়ে একটু তন্দ্রা রেগুলার ডাক্তার বলে গেল মেডিকেলে নাকি আরও কয়েকদিন থাকতে লাগবে। আমার কিছুই ভালো লাগছে না। আজ 3 দিন হয়ে গেল মেডিকেল বেডে শুয়ে আছি, আর পায়ে যে অবস্থা তাতে 1 মাসও হাঁটাচলা করতে পারবো না। মাঝরাতে মিলির নাম্বারটাকে ফোন আসলো। ওর কল পেয়ে আমি বেশ অবাক হলাম। কলটা রিসিভ করে যখন মিলির কথা শুনলাম প্রচণ্ড ঘাবড়ে গেলাম। শরীর ঘেমে একাকার। মিলি আমাকে ফোন দিয়ে বললেন, আবিদ, আমি জানি না তুমি আমার কথাগুলো কিভাবে নেবে, আর তোমাকে বলার মতো সাহস পাচ্ছি না। আমি একটা গেমের মধ্যে পড়ে গিয়েছিলাম, আর এর জন্য কিন্তু শুধু আমি একা দায়ী নয়। এর পিছনে হাত ছিল তোমার এক্স গার্লফ্রেন্ড। সে আর কেউ না, তোমার এই কাজিন। তোমার কাজিনের কথা শুনে তোমার সাথে আমি অনেক অত্যাচার করেছি এবং তোমার সাথে আমি বাজে ব্যবহার করেছি। আর কথা শুনে আমি ডিভোর্স দিতে পর্যন্ত চলে গেছিলাম। তার কথা বিশ্বাসের জন্য তোমার সাথে এমনটা করেছি। কিন্তু আমি কিছুক্ষণ আগে জানতে পারি যে তোমার কাজিন তোমার পরিবারকে ফাঁসাইতে দিতে যাচ্ছে। আমি আসলে বোকা মানুষের মতো তার কথা বিশ্বাস করে নিয়েছিলাম। তার আগে থেকে জানি যে তোমার কাজিন একসময় তোমার গার্লফ্রেন্ড ছিল, যার সাথে কিনা তোমার 4 বছর সম্পর্ক। সেই কাজিন আমাকে ভুলভাল বলেছে এবং এরকম পরিস্থিতি তৈরি করতে বাধ্য হয়েছে। তোমাকে আমি কিছু কথা বলি, আমাকে বলতে সুযোগ দাও, তারপরে তোমার যা ইচ্ছা হয় বলবে। তোমার মনে আছে আমরা বাবার বাড়িতে যখন গিয়েছিলাম মা আমার হাতে একটা তাবিজ দিয়েছিল, আর সেই তাবিজটা আমি তোমার বালিশের নিচে রেখে দিয়েছিলাম। কবিরাজ বলেছিল এই তাবিজের মাধ্যমে তুমি আমার কথা শুনবে। তোমার কাজিনের পরিচিত সেই কবিরাজ যেভাবে বুঝিয়েছে সেইভাবে সে আমাকে বলেছে। এত কিছু দেখে আমি আমার বাবা মায়ের কাছে শেয়ার করি। আমার কথা শুনে আমার বাবা মা গিয়ে তাবিজ আনতে বলে। আমি বোকার মতো সেই কবিরাজের কথাগুলো বিশ্বাস করি। এরপর আসি তোমার আর ভাবির ব্যাপারে। তোমাকে অবিশ্বাস করতে শুরু করি, কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছিলাম না। আসলে ভাবির কিছু পিক আমার কাছে তোমার কাজিন দিয়েছিল। তুমি আর ভাবি রেস্টুরেন্টে বসা ছিল, সেখান থেকে ছবি সংগ্রহ করে আমার কাছে পাঠিয়ে দেয়। যে ছবিগুলো দেখে আমি আর তার কথা বিশ্বাস করতে বাধ্য হই। একের পর এক ছবি আমার কাছে পাঠালো। আমি আসলে পাগলের মতো হয়ে গেছিলাম। যে মানুষটাকে আমি ভালোবাসি সেই কিনা একটা খারাপ সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। যে কারণে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তোমার অনুযায়ী এর কথা অনুযায়ী ডিভোর্সের ব্যাপারে আমি আলাপও করেছিলাম। আমি বোকার মতো ভালোবাসার সম্পর্ক ভেঙে ফেলতে চেয়েছিলাম। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এরপর আমি বাসা থেকে বের হয়ে 3 দিনে বাইরে ছিলাম। ওই যে রিস্কায় একটা ছেলেটার ছবি দেখেছিলে না, সে ছিল আমার কাজিনের হাজবেন্ড। তাদের বাসায় গিয়েছিলাম, তোমার ব্যাপারে সব কিছু শেয়ার করেছিলাম। তারা আমার সমস্ত কথা বিশ্বাস করে নেয়। তারাই বলেছিল তোমাকে যেন ডিভোর্স দিই। তুমি যখন তোমার ভাবির বাসায় গিয়েছিলে তা আমি বুঝতে পেরেছিলাম এবং তোমাকে বলেওছিলাম। তোমার পকেট থেকে
ট্রেনের টিকিট দেখতে পাই তখন বুঝতে পারি যে তুমি তোমার ভাবির কাছে গিয়েছিলে এবং আমি পুরোপুরি সন্দেহ করে বসি। আমি রাগ করে আবারও তোমার বাসা থেকে চলে যাই। যে মানুষটা আমাকে গাড়িতে করে নিয়ে গেছিলো সে আমার কাজিনের হাজব্যান্ড ছিল, তার গাড়িতে করে চলে গিয়েছিলাম। এখন তুমি হয়তো ভাবছো 3 দিন আগে তোমার সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা আমি করেছি। বিশ্বাস করো আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। আমি তোমার কাজিনের চালাকি কিছু বুঝতে পেরেছিলাম। আমি কিছুক্ষণ আগে জানতে পারি সে তোমাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছিল তোমার কাজিন, আর এর পিছনে অনেক বড় একটা কারণ আছে। তোমার বাবা নাকি তোমার ছোট কাকা সম্পত্তি ভোগ করেছে এবং তোমার দাদার কাছ থেকে নাকি বেশি জায়গা জমি নিয়েছে। এ থেকে নাকি তোমাদের সাথে শত্রুতা ছিল, কিন্তু তখন তোমাদের সাথে কোনো শত্রুতা করেনি। আর তাছাড়া তারপরেও তো তাদের ফ্যামিলি সহ দেশের বাইরে চলে গেছিলো। তারা চেয়েছিল আমাদের সংসার একেবারে ধ্বংস করে দিতে। তারা মাধ্যম হিসেবে আমাকে ব্যবহার করেছিল, এটা আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না। আমি তাদের কথাগুলো খুব বিশ্বাস করে নিয়েছিলাম। এখন আমি বেশি কথা বলতে পারবো না। ওরা যদি বুঝতে পেরে আমি তাদের পরিকল্পনা জানতে পেরেছিল এবং তোমার সাথে শেয়ার করেছি, ওরা আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। আমি তোমার কাছে আসতেছি। এত কিছু বলে মিলি ফোনটা কেটে দিল, আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না। মিলি কথা শুনে শুনে থানায় ফোন করে পুলিশ অফিসারতে আসতে বললাম। থানা থেকে পুলিশ আসার পরে মিলির সব কিছু আমি শেয়ার করেছি এবং আমার কাজিন তানহার পরিবারের নামে মামলা করি। আমি আগে থেকে টুকিটাকি জানি যে আমার বাবার তাদের শত্রু, কিন্তু তারা এ নিয়ে আমাদের সাথে একটা গেম খেলবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। তানহার সাথে আমার 4 বছর সম্পর্ক ছিল। হয়তো এই তানহার মাধ্যমে আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু কোনো কারণে তানহার আর আমার বিয়েটা হয়নি। পুলিশের কাছে মিলির নাম্বারটা দিলাম। মিলির লোকেশন ট্র্যাক করে খুঁজে বের করে পুলিশ ফোর্স নিয়ে সেখানে উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক রাতে মিলিকে নিয়ে আমার কাছে চলে আসলাম। আমার কাছে এসে মিলি মাথা নত করে দাঁড়িয়েছে। অপরাধ বোধের জন্য আমার কাছে কিছুই বলতে পারছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর চোখের পানি ফেলছে। মিলিকে আমার পাশে বসতে বললাম। তুমি যেহেতু বুঝতে পেরেছো যে তুমি অন্যায় করছো এবং শত্রুদের শরণাপন্ন হয়ে আমার সাথে এমন করছো, এরপরে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার একটা আফসোস রয়ে গেল, যে আফসোসটা সারা জীবন থাকবে। আমি তোমার স্বামী, সব কিছু আমার কাছে শেয়ার করতে পারতে, কি করলে তা না করে সব কিছু আমাকে বলতে পারতে, তা না করে চাচার পরিবার কি করলো কি বললো সেটাই তুমি ধরে নিলে। আমি তো তোমার সাথে কোনো অন্যায় করছিলাম না, আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবেসেছিলাম। এই সামান্য ব্যাপার নিয়ে আমাকে তোমার এভাবে ভুল বুঝতে হলো। আমি তোমার কাছে হাজারবার রিকোয়েস্ট করছি যে তুমি এসব কেন করছো, কী কারণে করছো। তুমি আমাকে প্রকাশ করলে না কেন? তোমার প্রকাশ না করার কারণে আজ অন্য কিছু ঘটে থাকতে পারতাম, মরে যেতে পারতাম। আসলে তোমাকে বলার মতো কোনো ভাষাই পাচ্ছি না, আমার কাছে কোনো ভাষা নেই। তুমি এটা কি করে করলে? তুমি তাদের কথায় ডিভোর্স পর্যন্ত চলে গেলে। বলো এখন তোমার সাথে আমার সংসার করা ঠিক হবে কি না? যে মানুষটা আমাকে আজ পর্যন্ত বিশ্বাস করতে পারলো না 2টা বছর সংসার করার পরও, তারপরেও অন্য মানুষের কথা শুনে আমাকে ডিভোর্স দিতে চাইলো, সেই মানুষটার সাথে সংসার কি ভালো মতো করতে পারবো? আবির, তোমার সাথে আমার অনেক অন্যায় হয়েছে। আমি স্বীকার করছি, মেয়ে মানুষ কখনোই তার স্বামীর পাশে অন্য কোনো মহিলাকে সহ্য করতে পারে না। কেউ যদি বলে অন্য কারোর সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, আমাদের মাথা ঠিক থাকে না। চিন্তা ভাবনা হলেও একটা সুস্থ মস্তিষ্ক লাগে, যেটা আমার ছিল না। এসব শোনার পর আমার দিনরাত এক হয়ে গেছিলাম, আমি যেন আমাতেই ছিলাম না। আমি বোধশক্তি হারিয়ে ফেলেছি আবির। এখন তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সেটাই মেনে নেব। কিন্তু আবির, আমি না হয় ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না? ক্ষমা করা আর না করা এটা কোনো প্রসঙ্গ না। এতদিন যে তোমাকে কষ্ট দিল, আর তোমার কারণে আমি আজকে হসপিটালে ভর্তি। তুমি যদি আমাকে আগে থেকে সব কিছু বলতে, তাহলে হয়তো আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। যা হোক, আমি কোনো কিছুই বলতে পারছি না বা বলতে চাচ্ছি না। তুমি বাসায় চলো, এবং আবার যদি মনে হয় যে তোমাকে আমার প্রয়োজন, তখন তোমাকে আমার বাসায় নিয়ে আসবে। আর যদি মনে হয় তোমার এত কিছুর জন্য আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, পারবো না, তাহলে তোমার সাথে সম্পর্কটা রাখতে পারবো না। সরি, আমি মানুষটা যেমন নরম তার চেয়ে বেশি শক্ত। আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তোমার গায়ে হাত তুলিনি, কিন্তু তারপরে যে মানুষটাকে বিশ্বাস করতে পারো না, না হোক সেই মানুষটার সাথে কোনোদিন সংসার করা যায় না। সংসার করতে হলে একে অপরের বিশ্বাস প্রয়োজন, একে অপরের ভরসা প্রয়োজন, এমনকি একে অপরের সম্মানও প্রয়োজন, যার কিছুই তুমি আমাকে দিতে পারোনি। এসব মেনে নিতে পারছি না। কি কপাল আছে আমার! আমি কারো কাছে বিশ্বাস অর্জন করতে পারলাম না। যেভাবে আমার স্ত্রী চেয়েছিলাম, আমি সেরকম স্ত্রী পাইনি। তুমি অনেক জাদি, যে কিনা প্রেগনেন্ট মানুষকে অত্যাচার করছো, যাকে কিনা তুমি ডাক্তারের কাছে যেতে পারলে না। তুমি আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। মিলি আর এক মুহূর্ত দাঁড়াতে পারলো না, কান্না করতে করতে বের হয়ে গেল। পুলিশ অফিসার আমাকে বলল,
তানহাদের পরিবারের সবাইকে অ্যারেস্ট করেছে। এতদিন না হয় ওরা আমার সাথে গেম খেলছে, এখন থেকে আমি ওদের সাথে গেম খেলবো। মিলি ওর ভুল গুলো বুঝতে পেরেছে, এমনকি আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি পারতাম এই মুহূর্তে মিলিকে ক্ষমা করতে। এখন যদি মিলিকে ক্ষমা করে দেয় তাহলে হয়তো পরবর্তীকালে আরেকটা অন্যায় করতে দ্বিধাবোধ করবে না। ওর শাস্তি হওয়া প্রয়োজন, তাই আমার কাছ থেকে দূরে রাখাটাই ওর জন্য শাস্তি। আমার কাছে ফিরিয়ে আনার মন মানসিকতা হলে তবে কাছে নিয়ে আসবো। হ্যাঁ, তবে কিছুদিন হলে অবশ্যই নিয়ে আসবো। ভালোবাসি তো, ক্ষমা না করে কিভাবে পারবো? তাছাড়া ওকে ছাড়া থাকতেও তো পারবো না, আর ও নিজেও পারবে না। সমাপ্ত। গেম। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।